নিস্তব্ধতার আর্তনাদ। শুনুন, চোখ বন্ধ করুন। আমি যা বলছি তা শুধু গল্প নয়, এটা ঘটেছে এই আমার চোখের সামনে, আমারই পাশের গ্রামে। নিঃশ্বাস নিন একবার, শেষবারের মতো, কারণ এরপর আপনার নিঃশ্বাস বন্ধ হয়ে আসবে। সেদিন ছিল পূর্ণিমা, জ্যোৎস্নার প্লাবন যেন ডুবিয়ে দিচ্ছিল গোটা গ্রামটাকে। রাত গভীর, ঘড়িতে হয়তো 2টো বাজতে চলল। চারদিকে পিন পতন নীরবতা, শুধু ঝিঝি পোকার একঘেয়ে ডাক আর দূর থেকে ভেসে আসা প্যাঁজার কর্কশ চিৎকার। আমি শুয়েছিলাম আমার পুরনো মাটির ঘরের বারান্দায়। হালকা শীত ছিল, তাই গায়ে একটা পাতলা চাদর টেনে নিয়েছিলাম। গ্রামে লোডশেডিং নতুন কিছু নয়, তাই মোবাইলটা চার্জে না দিয়ে পাশে রেখেছিলাম। হঠাৎই একটা অদ্ভুত গন্ধ নাকে এলো। কিসের গন্ধ? পচা পাতার নাকি পশুর? না, এই গন্ধটা কেমন চেনা মনে হচ্ছিল, কিন্তু ঠিক ধরতে পারছিলাম না। খানিকক্ষণ পরেই বাতাস ভারী হয়ে উঠল। একটা শীতল স্রোত যেন আমার শরীর ছুঁয়ে গেল। আমি চোখ খোলার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। শরীরটা কেমন অবশ হয়ে আসছে, মনে হচ্ছিল কেউ একজন আমার ওপর ভর করে আছে। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল, বুকের ওপর একটা পাথর চাপা দেওয়ার মতো ভারী মনে হলো। ভয়ে আমার গলা শুকিয়ে কাঠ। শুধু মনে হচ্ছিল, এই কি হচ্ছে আমার সাথে? আমি কি স্বপ্ন দেখছি? ধীরে ধীরে চোখের সামনে ভেসে উঠল একটা আবছা অবয়ব। অন্ধকার আর জ্যোৎস্নার মিশেলে সে যেন আরও রহস্যময় হয়ে উঠেছে। একটা ছায়া যা আমার দিকে এগিয়ে আসছে। তার কোনো মুখ নেই, হাত নেই, পা নেই, শুধু একটা অস্পষ্ট আকার। আমার মনে হলো আমার মাথার ওপর কেউ একজন ফিসফিস করে কথা বলছে। সেই ফিসফিসানি এত মৃদু ছিল যে আমি কিছু বুঝতে পারছিলাম না, কিন্তু কেমন একটা ভয়ঙ্কর সুর ছিল তাতে। একটা তীব্র ঠান্ডা অনুভূতি আমার শিরদাঁড়া বেয়ে নেমে গেল। আমি চোখ বন্ধ করে ফেললাম। আমার হৃৎপিণ্ড যেন পাগলের মতো ধড়ফড় করছিল। আমি জানি আমি একা, এই ঘরে আমার সাথে আর কেউ নেই। বাবা মা পাশের ঘরে ঘুমোচ্ছে, তাদের ডাকতে চাইলাম, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেরোলো না। মনে হচ্ছিল আমার কণ্ঠস্বর কেউ কেড়ে নিয়েছে। আমি শুধু মনে মনে ঈশ্বরের নাম জপ করতে লাগলাম। হঠাৎই একটা খসখস শব্দ শুনতে পেলাম, যেন কেউ শুকনো পাতা মারিয়ে আসছে। শব্দটা আমার বারান্দার দিকেই এগিয়ে আসছিল। আমার চোখ আপনা আপনিই খুলে গেল। দেখলাম সেই আবছা ছায়াটা আমার একদম কাছে, আমার পায়ের কাছে দাঁড়িয়ে আছে। আমার শরীর ভয়ে জমে যাচ্ছিল, মনে হচ্ছিল এই বুঝি আমার শেষ। আমার পায়ের আঙুলগুলো কেমন যেন অসাড় হয়ে আসছিল। আমি চোখ সরিয়ে নিতে চাইলাম, কিন্তু পারলাম না। তার ওই শূন্য দৃষ্টি যেন আমাকে টেনে রেখেছিল। মনে হচ্ছিল সে আমার ভেতরের সব শক্তি শুষে নিচ্ছে। আমার সারা শরীরে ঘামের ধারা বইছিল, অথচ শীতকাল, এই তো ঘাম হওয়ার কথা নয়। আমার মনে হলো আমার দেহের তাপমাত্রা দ্রুত কমে যাচ্ছে। ঠোঁট দুটো আপনা আপনিই কাঁপতে শুরু করলো। আমি মরছি, আমি সত্যিই মরে যাচ্ছি। ঠিক তখনই বাবা মার ঘরের দিক থেকে একটা শব্দ হলো, একটা খট করে শব্দ। হয়তো বাতাসেই দরজাটা নড়ে উঠেছিল, কিন্তু সেই শব্দটা যেন ম্যাজিকের মতো কাজ করলো। চোখের সামনে থেকে সেই ছায়াটা মিলিয়ে গেল এক নিমেষে। আমার শরীরটা যেন প্রাণ ফিরে পেল। আমি হাঁপাতে লাগলাম, উঠে বসতে চাইলাম, কিন্তু পারলাম না। মাথা ঘুরছিল খুব। চারপাশে দেখলাম সব স্বাভাবিক, কিন্তু সেই অদ্ভুত গন্ধটা তখনও রয়ে গেছে। সেই পচা পাতার গন্ধ নাকি অন্য কিছু, জানি না। আমি কাঁপতে কাঁপতে উঠে বসলাম। আমার শরীরে তখনও সেই ঠান্ডার রেশ। ঘামে ভেজা জামাটা আমার গালে লেগে আসছিল। মোবাইলটা হাতে নিলাম। স্ক্রিনের আলোয় দেখলাম রাত 3:10 বেজে। আমি চোখ বন্ধ করলাম। বুকের ধড়ফড়ানি তখনও থামেনি। আমার মনে হলো আমি একা নই। এই রাতে এই ঘরে অন্য কেউ আছে। সে শুধু আমাকে দেখে যায়নি, সে আমার ভেতরে কিছু একটা রেখে গেছে। আমার মনে হলো আমার হৃৎপিণ্ডে স্পন্দন যেন ছন্দ হারাচ্ছে। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। মনে হচ্ছিল আমার ফুসফুস দুটো যেন সংকুচিত হয়ে আসছে।
আমি বিছানা ছেড়ে উঠে দাঁড়ালাম। আমার পায়ের পাতা শীতল হয়ে আসছিল। আমি ধীরে ধীরে বাবার ঘরের দিকে এগিয়ে গেলাম। দরজাটা অল্প খোলা ছিল। আমি উঁকি দিলাম। বাবা মা গভীর ঘুমে আচ্ছন্ন। তাদের দিকে তাকিয়ে আমার বুকে একটু সাহস এলো, কিন্তু সেই সাহসও বেশিক্ষণ টিকল না। কারণ আমি স্পষ্ট শুনতে পেলাম আমার নাম ধরে কেউ ফিসফিস করে ডাকছে, অরুণ, অরুণ। কণ্ঠস্বরটা ছিল আমার ঠিক কানের পাশেই। আমার শরীরের রক্ত হিম হয়ে গেল। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু পারলাম না। আমার গলা দিয়ে শুধু একটা গোঙানির শব্দ বেরোলো। আমি চোখ বন্ধ করে দ্রুত আমার বিছানায় ফিরে এলাম। চাদর দিয়ে মাথা পর্যন্ত ঢেকে ফেললাম। আমার সারা শরীর কাঁপছিল। আমি জানি আমি ভুল শুনিনি। সে আমার নাম ধরে ডেকেছিল, কিন্তু কে কে ছিল সে? সেই রাতের ঘটনা আমার মনে এক গভীর ছাপ ফেলে গেল। আমি আর আগের মতো ঘুমোতে পারতাম না। প্রতি রাতে মনে হতো কেউ আমার দিকে তাকিয়ে আছে। সেই ছায়াটা আবার ফিরে আসবে, আমার নাম ধরে ডাকবে। সেই ফিসফিসানি আমাকে আবার পাগল করে দেবে। আমার মনে হলো আমি ধীরে ধীরে আমার মানসিক ভারসাম্য হারাচ্ছি। আমি জানি আমার জীবনে আর কোনোদিনও শান্তিতে ঘুম আসবে না। সেই নিস্তব্ধতার আর্তনাদ আমার কানের প্রতিধ্বনি তুলবে আজীবন। আমার ভয়টা শুধু সেই রাতের ঘটনার মধ্যে সীমাবদ্ধ ছিল না। সেই ঘটনার পর থেকে আমার জীবনে অদ্ভুত সব পরিবর্তন আসতে শুরু করলো। দিনের বেলাতেও আমি কেমন যেন ঝিমিয়ে থাকতাম। সব কিছুতে একটা অনীহা। খাওয়া দাওয়া, কাজকর্ম, কোনো কিছুতে মন বসতো না। আমার চোখ দুটো কেমন যেন ফ্যাকাশে হয়ে যাচ্ছিল। বাবা মা আমাকে দেখে চিন্তিত হয়ে পড়লেন। তারা আমাকে চিকিৎসকের কাছে নিয়ে গেলেন। ডাক্তার অনেক পরীক্ষা নিরীক্ষা করলেন, কিন্তু কোনো শারীরিক সমস্যা খুঁজে পেলেন না। তিনি বললেন, মানসিক চাপ, একটু বিশ্রাম নিন, ঠিক হয়ে যাবে। কিন্তু আমি জানি এটা শুধু মানসিক চাপ নয়, এটা অন্য কিছু। আমার মনে হতো আমার শরীরের ভেতরটা ফাঁকা হয়ে যাচ্ছে, যেন আমার আত্মাটা কেউ চুরি করে নিয়ে গেছে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো আমি মাঝে মধ্যে এমন কিছু দেখতে শুরু করলাম যে অন্য কেউ দেখতে পেত না। হঠাৎই পথের মাঝে একটা আবছা ছায়া, জানলার বাইরে একটা মুখ। আমি প্রথমে ভেবেছিলাম চোখের ভুল বা ক্লান্তির কারণে এমন হচ্ছে, কিন্তু দিনের পর দিন এমন হতে থাকলে আমার বিশ্বাস হলো আমি একা নই। সেই ছায়াটা আমার পিছু ছাড়েনি, সে আমার সাথে আছে, আমার প্রতিটা পদক্ষেপে, আমার প্রতিটা নিঃশ্বাসে। এক রাতে আমি ঘুমিয়েছিলাম। হঠাৎই আমার ঘুম ভেঙে গেল। একটা তীব্র ঠান্ডা অনুভব করলাম। মনে হলো কেউ আমার বুকের ওপর বসে আছে। চোখ খুললাম। ঘুটঘুটে অন্ধকার, কিন্তু অন্ধকারের মধ্যেও আমি দেখলাম সেই ছায়াটা আমার বিছানার পাশে দাঁড়িয়ে আছে। এবার সে স্পষ্ট, একটা দীর্ঘদেহী অবয়ব। তার মুখটা কেমন যেন কুঁকড়ে যাওয়া, চোখ দুটো গর্তের মতো ভিতরে ঢুকে গেছে। নিঃশ্বাসের শব্দ পাচ্ছিলাম না, শুধু একটা অদ্ভুত ঘড়ঘড় আওয়াজ। আমার মনে হলো সে আমার দিকে হাত বাড়াচ্ছে। তার হাতটা কালো, যেন শুষে নিচ্ছে সব আলো। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু পারলাম না। আমার গলা দিয়ে কোনো শব্দ বেরোলো না। মনে হচ্ছিল আমার কণ্ঠনালী কেউ চেপে ধরেছে। আমি শুধু চোখ বড় বড় করে তাকিয়ে রইলাম। সে আমার দিকে আরো ঝুঁকে এলো। আমার নাকে সেই পচা গন্ধটা আবার পেলাম। এবার গন্ধটা আরো তীব্র, মনে হচ্ছিল পচা মাংসের গন্ধ। আমার গা গুলিয়ে উঠল। আমার শরীর ভয়ে অসাড় হয়ে যাচ্ছিল। আমি কিছুতেই নড়তে পারছিলাম না। তার হাতটা আমার দিকে এগিয়ে আসছিল, আরো কাছে, আরো কাছে। হঠাৎই আমার ঘড়িটা বেজে উঠল। ঘড়িটা আমি অ্যালার্ম দিয়েছিলাম, কিন্তু কেন জানি না সেদিন অ্যালার্ম বন্ধ করতে ভুলে গিয়েছিলাম। ঘড়ির তীব্র শব্দে সেই ছায়াটা মুহূর্তে মিলিয়ে গেল, যেন বাতাসের সাথে মিশে গেল। আমি হাঁপাতে লাগলাম। আমার সারা শরীর ঘামে ভিজে গেছিল। বুকের ধড়ফড়ানি যেন থামছিল না। আমি উঠে বসলাম। আমার চারপাশে দেখলাম সব স্বাভাবিক, কিন্তু আমার মনে হলো আমি আর একা থাকতে পারছি না, আমার সাহায্যের দরকার। পরের দিন সকালে আমি আমার এক বৃদ্ধ প্রতিবেশী রতন কাকুর কাছে গেলাম। রতন কাকু ছিলেন গ্রামের সব থেকে পুরনো বাসিন্দা। তিনি অনেক পুরনো গল্প জানতেন। গ্রামের ইতিহাস তার নখদর্পণে ছিল। আমি তাকে সব বললাম। প্রথমটা সে বিশ্বাস করতে চাইলেন না, কিন্তু যখন আমি সেই অদ্ভুত গন্ধ আর ফিসফিসানির কথা বললাম, তখন তার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। তিনি আমার হাত ধরে বললেন, তুই কি সত্যি ওই ছায়াটাকে দেখেছিস?
আমি বললাম, হ্যাঁ কাকু, স্পষ্ট দেখেছি। রতন কাকু কিছুক্ষণ চুপ করে রইলেন। তার চোখ দুটো যেন কিছু একটা খুঁজছিল। তারপর ফিসফিস করে বলতে শুরু করলেন, বহু বছর আগে এই গ্রামেই, এই জায়গাটার কাছেই একটা পরিবার বাস করত। তাদের নাম ছিল মণ্ডল পরিবার। তারা খুব ভালো লোক ছিল, কিন্তু একদিন রাতের বেলা কিছু ডাকাত তাদের বাড়িতে হামলা করে। তারা সব কিছু লুট করে নেয় আর মণ্ডল পরিবারের সবাইকে নির্মমভাবে হত্যা করে। তাদের বাড়ির একমাত্র মেয়ে রানু সেদিন লুকিয়েছিল, সে সব দেখেছিল। ডাকাতরা চলে যাওয়ার পর রানু বেরিয়ে আসে। সে দেখে তার বাবা মা ভাই বোন সবাই মৃত, সে একা। সেই শোকে সে পাগল হয়ে যায়। গ্রামের লোকেদের কাছে সে বারে বারে এই ঘটনা বলতো, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করত না। সবাই তাকে পাগল ভাবত। রানু একা একা ঘুরতো আর ফিসফিস করে কথা বলতো। কিছুদিন পর রানুকে আর খুঁজে পাওয়া যায়নি। গ্রামের লোকে ভেবেছিল সে কোথাও চলে গেছে, কিন্তু কেউ কেউ বলতো যে সে নাকি আত্মহত্যা করেছিল। তার মৃতদেহ আর খুঁজে পাওয়া যায়নি। রতন কাকু থামলেন, আমার দিকে তাকিয়ে বললেন, তুই কি জানিস তোর বাড়িটা কার জমিতে তৈরি? এটা ছিল মণ্ডল পরিবারের জমি, আর তোর বারান্দাটা ছিল তাদের প্রধান দরজার কাছে। আর সেই রানুর বয়স তখন তোর মতোই